আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জ্বালানি তেল বিক্রিতে অস্থিরতা নিয়ন্ত্রণে ফিলিং স্টেশনে সরকারি ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত। ৯ জেলায় জ্বালানি তেলের ১৯ ডিপোতে বিজিবি মোতায়েন। পুরনো পোশাকে ফিরছে পুলিশ, সারদায় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে কাজ করছে পুলিশ সংস্কার কমিশন। অচিরেই সুফল মেলার আশা। ঝিনাইদহের শৈলকুপায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু। নড়াইলের মধুমতি নদীতে গোসলে নেমে নিখোঁজ এক শিশুর লাশ উদ্ধার। এবং জয়পুরহাট শহরে ২ কিলোমিটার বাইপাস সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য, চরম দুর্ভোগে এলাকাবাসী। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। ঈদের ছুটির পর আবারও সংকটে পড়েছে দেশে জ্বালানি সরবরাহ ব্যবস্থা। বেশিরভাগ সময় বন্ধ থাকছে ফিলিং স্টেশনগুলো। যে কয়েকটি খোলা আছে সেখানে হুমড়ি খেয়ে পড়ছেন গ্রাহকরা। এদিকে তেলের সরবরাহ তদারকিতে সকল জেলায় ভিজিল্যান্স টিম গঠন এবং অবৈধ মজুদ বন্ধে তথ্য প্রদানকারীর জন্য পুরস্কার ঘোষণা করেছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। তেল সরবরাহ বিক্রিতে অস্থিরতা নিয়ন্ত্রণে প্রতিটি ফিলিং স্টেশনে একজন করে সরকারি ট্যাগ অফিসার ও ৯ জেলার ১৯টি ডিপোতে বিজিবি মোতায়েনের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান নিশান। মধ্যপ্রাচ্য সংঘাতের আশঙ্কা যত বাড়ছে, ফিলিং স্টেশনের সামনে গ্রাহকদের অপেক্ষাও ততই বাড়ছে। রাজধানীতে বন্ধ বেশিরভাগ পাম্প। হাতে গোনা যে কয়েকটি খোলা আছে সেখানেও ডিপো থেকে তেলের গাড়ি আসতে দুপুর গড়িয়েছে। আমি ৬টা ৪০ এসে এখানে দাঁড়ায় শুনতেছি যে তেল নাই। তেল কখন দেবে? তেল ২টার পরে থেকে দেবে। রাইতের কয়টা বাজে আইছি আপনি জানেন? ৫ ঘন্টা হয়ে গেছে আর কি। অন্য কোনো তেল আইব, পরে তেল দিব। তাহলে বসে আছি, আল্লাহ কোন সময় দেয় আল্লাহ জানে। তেল কেনার এই ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকেরা। তারা বলছেন, অবৈধ মজুতকারী সিন্ডিকেট না ভাঙলে কমবে না এই দুর্ভোগ। ৪ ঘন্টা সিরিয়ালে থাকার পরে ৪ ঘন্টা পরে জানতে পারতেছি তেল নাই। এখন শুনতে পাচ্ছি যে ২টার সময় তেল দিবে, অর্থাৎ ৮ ঘন্টা পরে আমি তেল পাবো। কোনো পাম্পে ভ্রাম্যমাণ আদালত যারা ম্যাজিস্ট্রেট আছে তারা চেক করতেছে না, পাম্পওয়ালারা সিন্ডিকেট করতেছে, তেল রাখেই বলে বন্ধ করে দেয়। এরা তেল মজুত করতে আছে, মন্ত্রীর কথা তো কোনো ঠিক নাই, এক এক সময় এক এক বক্তব্য। এদিকে তেল সরবরাহ ও বিক্রিতে অস্থিরতা নিয়ন্ত্রণে শনিবার থেকে প্রতিটি ফিলিং স্টেশনে একজন করে সরকারি ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। সেই সাথে জ্বালানি তেল মজুত প্রতিরোধ এবং নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে দেশের ১৯টি ডিপোতে বিজিবি মোতায়েনের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী মাসে সমুদ্রপথে ১৪টি জ্বালানি তেলের জাহাজ আসার কথা রয়েছে। এর মধ্যে ২৫,০০০ টন অকটেন, ১ লাখ টন অপরিশোধিত তেল ও ৩ লাখ টন ডিজেল আসতে পারে। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। নতুন পোশাক নিয়ে পুলিশের মধ্যে অসন্তোষ রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তাই আগের ঐতিহ্যবাহী যে কোনো একটি পোশাক ফিরিয়ে আনা হবে। রাজশাহী সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে তিনি একথা বলেন। পুলিশ বাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত রাখতে পুলিশ সংস্কার কমিশন গঠন করা হয়েছে। অচিরেই এর সুফল পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজশাহী প্রতিনিধি সুজাউদ্দিন ছোটনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের ১ বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে এবার মোট ৭২ জন এএসপি তাদের প্রশিক্ষণ শেষ করে চাকরিতে যোগ দিচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গড়ে তুলতে কাজ করছে সরকার। পুলিশ বাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে মুক্ত রাখাই এই সংস্কার কমিশনের উদ্দেশ্য বলে জানান তিনি। বর্তমান সরকার বিশ্বাস করে পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের কৃত্রিম বন্ধু। আমাদের নির্বাচনী ইশতেহারে আমরা দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেছি জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক, সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় পরিবর্তন করা নতুন পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ, তাই পুরনো পোশাকে ফেরার বিষয়ে তাদের দাবি বিবেচনা করছে সরকার।
পুলিশের কর্মকর্তাদের সাথে আলাপ করে যেটা অনুধাবন করেছি, বর্তমানের যে পোশাক, এই পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। আগের ঐতিহ্যমণ্ডিত যে কোনো একটি পোশাক বাংলাদেশ পুলিশ বাহিনী পায়, সেজন্য সরকারের সর্বোচ্চ মহলে আমরা আলোচনা করে একটি সিদ্ধান্ত দেব ইনশাআল্লাহ। অনুষ্ঠানে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ক্যাডেটদের বর্ণাঢ্য কুচকাওয়াজ পরিদর্শন ও পুরস্কার প্রদান করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া বাসের নিখোঁজ যাত্রীর খোঁজে চতুর্থ দিনের মতো চলছে উদ্ধার অভিযান। ৩ নম্বর ফেরিঘাটের পন্টুন সরিয়েও তল্লাশি চালানো হয়েছে। সকাল 8:30 থেকে আবারও অভিযান শুরু করে উদ্ধারকারী দল। ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল যৌথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। পন্টুন সরিয়ে নদী তলদেশে তল্লাশির পাশাপাশি স্পিডবোট নিয়ে আশপাশের বিভিন্ন এলাকায় অনুসন্ধান চালানো হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত 26 জনের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজের সম্ভাবনা থাকায় উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ডিপোগুলোতে তেল সরবরাহে অনিয়ম ও পাম্প মালিকদের সিন্ডিকেটের কারণেই জ্বালানি তেলের কৃত্রিম সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ী তেল ডিপোগুলোতে রাতভর অভিযান পরিচালনার সময় তিনি আরও বলেন, ডিপোগুলোতে পর্যাপ্ত তেল রয়েছে এবং পাম্পগুলোতে সরবরাহ করা হচ্ছে। তেলের চোরাকারবারি ও কালোবাজারি ঠেকাতে ডিপোগুলোতে অভিযান ও পরিদর্শন শেষে ডিপোর কর্মকর্তাদের নিয়ম মেনে তেল সরবরাহের নির্দেশনা দেন জ্বালানি মন্ত্রী। এদিকে যশোরের 2টি তেল পাম্পে আকস্মিক পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। শুক্রবার রাতে শহরের মনির উদ্দিন তেল পাম্প ও যাত্রিক তেল পাম্প পরিদর্শনে যান তিনি। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী পাম্প দুটির জ্বালানি আমদানি ও বিক্রির নথিপত্র খতিয়ে দেখেন এবং নানা অসঙ্গতি শনাক্ত করেন। তাৎক্ষণিকভাবে তিনি এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এ সময় কয়েকটি তেল পাম্পে অনিয়ম পেয়ে মালিকদের সতর্ক করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। নেত্রকোনার কেন্দ্র উপজেলার রামপুর বাজারে অভিযান চালিয়ে 800 লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। একই সাথে এসব তেল লাইসেন্স ব্যতীত অতিরিক্ত মূল্যে খুচরা বিক্রি করার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যবসায়ীকে 40,000 টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাতুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। ঝিনাইদহের শৈলকুপায় বজ্রপাতে 2 কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন। দুপুরে উপজেলার খড়িবাড়িয়া গ্রামের মাঠে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, শৈলকুপা উপজেলার খড়িবাড়িয়া গ্রামের মাঠে কাজ করছিলেন কয়েকজন কৃষক। হঠাৎ আকাশে মেঘ জমে শুরু হয় ঝোড়ো হাওয়া ও বজ্রপাত। এ সময় বজ্রপাতের আঘাতে গুরুতর আহত হন 6 কৃষক। পরে আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সমীর বিশ্বাস ও অপু বিশ্বাস নামে 2 জনকে মৃত ঘোষণা করেন। জয়পুরহাট শহরের 2 কিলোমিটার বাইপাস সড়কটি বছরের পর বছর ধরে চলাচলের অযোগ্য। সড়কটির বিভিন্ন জায়গা ভেঙে পিচ, পাথর ও খোয়া উঠে গিয়ে খানাখন্দ সহ বড় বড় গর্তে পরিণত হয়েছে। এটি মেরামত গত সেপ্টেম্বরে কাজ শুরু করার কথা থাকলেও ঠিকাদার কাজ শুরু না করায় চরম দুর্ভোগে এলাকাবাসী। তবে পৌর কর্তৃপক্ষ বলছে, যত দ্রুত সম্ভব মেরামত কাজ শুরু হবে। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। উত্তরাঞ্চলের সবচেয়ে বড় গরুর হাট জয়পুরহাট শহরের নতুন হাট এলাকায়। শহরে কেন্দ্রীয় মসজিদ থেকে নতুন হাট ও তেঘর রেলগেট হয়ে জামালগঞ্জ রোড পর্যন্ত 2 কিলোমিটার বাইপাস সড়কটি দীর্ঘদিন থেকে চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। এই সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এই রাস্তা দিয়ে কোনো লোকজন আমাদের চলাফেরা করতে পারে না ভাঙ্গাচুরার জন্য, যানবাহন এমন পরিস্থিতি হয়। আমরা এখান থেকে কোনো একটা সোলপলকের স্কুলে নিয়ে যেতে পারে না, 2টা গাড়ি কোচিং করতে পারে না, বর্ষা লাগে গেলে মা বোনেরা, অসুস্থ রোগীরা রাস্তায় হাসপাতালে যেতে পারে না। গুরুত্বপূর্ণ হওয়ায় দ্রুত সংস্কারের পাশাপাশি সড়কটির পাশে দিয়ে লাইট ও ড্রেন নির্মাণ প্রকল্প বাস্তবায়নে গেল বছরে 23 জুন টেন্ডার আহ্বান করে জয়পুরহাট পৌরসভা। 7 কোটি 10 লাখ টাকা ব্যয়ে সড়কটির কাজ পায় ঢাকা হাতিরপুরে মাহমুদা কনস্ট্রাকশন নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। চলতি বছরে 30 সেপ্টেম্বরের মধ্যে
কাজ শেষ করার কথা থাকলেও এখনও শুরু হয়নি কাজ। 3 থেকে 4 মাস আগে এই রাস্তার টেন্ডার হয় এবং ওয়ার্ক অর্ডার পায় সম্ভবত 2 মাস হয়ে গেছে। 2 মাস হতে কাজ শুরু হয় না। আমাদের হাতে এখনো 8 মাস সময় আছে, ইনশাল্লাহ আমরা 8 মাসের ভিতরে আমাদের কাজ সম্পন্ন করতে পারবো। কাজটি দ্রুত সম্পন্ন করার জন্য 3বার তাগাদাপত্র দেওয়া ছাড়াও পৌরসভার পক্ষ থেকে চেষ্টা চলছে বলে দাবি কর্তৃপক্ষের। ঠিকাদারকে আমরা বলছি যে আমাদের সময়ের মধ্যেই কাজটা করতে হবে, কিন্তু ঠিকাদারের যে প্রোগ্রেসটা দেখেছি সেই প্রোগ্রেসে আমাদের কাছে এখনো সন্দেহ মনে হচ্ছে যে আমাদের যে ওয়ার্ক প্ল্যানটা দেওয়া ছিল সেই ওয়ার্ক প্ল্যানের থেকে অনেক পিছিয়ে আছে। শহরে গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করে যাতায়াত সুবিধা নিশ্চিত করবে এমন দাবি এলাকাবাসী, যানবাহন চালক ও পথচারীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ঈদ উল ফিতরের ছুটি শেষে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে আবারও আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। ঈদের ছুটি উপলক্ষে গত 18 মার্চ থেকে 27 মার্চ পর্যন্ত টানা 10 দিন এ বন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। সোনা মসজিদ স্থলবন্দর C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, ছুটি শেষে ব্যবসায়িক কার্যক্রম পুরোদমে চালু হয়েছে। তবে ছুটির সময় বন্দরের ভেতরে থাকা পণ্যের লোড আনলোড কার্যক্রম চালু ছিল এবং ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে 2 দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতও ছিল স্বাভাবিক। মানিকগঞ্জে নেশার টাকা জোগাতে এক অটো চালককে গলা কেটে হত্যার ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন PBI। মানিকগঞ্জের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান PBI এর পুলিশ সুপার জয়িতা শিল্পী। তিনি জানান, প্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করে প্রথমে রিপন মিয়াকে ধামরাইয়ের কালামপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে আরমান ও সজীব নামে 2 জনকে গ্রেপ্তার এবং ছিনতাই করা অটোরিকশা সহ হত্যাকাণ্ডে ব্যবহৃত দা ও হাতুড়ি উদ্ধার করা হয়। নিহত রফিক মিয়া ও গ্রেপ্তারকৃতরা একে অপরের পূর্ব পরিচিত ও বন্ধু ছিলেন। আরমান হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করার পরে পড়ে যায় এবং মাথা থেকে আসলে খুলিটা তখন আসলে ফেটে যায়। মাথাটা যদি শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে এবং মাথাটা যদি নদীতে ফেলে দেয় তাহলে কেউ পরে ডেড বডি আর চিনতে পারবে না, মানে তাদেরও কেউ ধরতে পারবে না। রিপনের সঙ্গে বিস্তারিত জিজ্ঞাসাবাদ হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদ করার পরে সে স্বীকার করে যে তার সঙ্গে এই হত্যাকাণ্ডের সঙ্গে সে সম্পৃক্ত এবং তার সঙ্গে আরো 2 জন ছিল, তার নাম আরমান এবং সজীব। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার 100 দিনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঝালকাঠি ইনসাফ মঞ্চ। দুপুরে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে ঝালকাঠি ইনসাফ মঞ্চের আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ, সদস্য আল তৌফিক লিখন, অন্দ্রিলা সরকার, আরিফ বিল্লাহ ও মাহফুজ খান বক্তব্য রাখেন। বক্তারা এখন পর্যন্ত বিচারের কোনো সুনির্দিষ্ট অগ্রগতি দৃশ্যমান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। শরীয়তপুরের নড়িয়া পৌরসভা এলাকায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শুধু পৌরসভার 9টি ওয়ার্ডেই সীমাবদ্ধ না রেখে পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নেও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। চট্টগ্রামে সাংবাদিকদের সহায়তায় আর্থিক অনুদান ও তাদের সন্তানদের মধ্যে বৃত্তির চেক বিতরণ করা হয়েছে। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এসব চেক বিতরণ করা হয়। মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাসির জামাল। অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকদের কল্যাণে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছে এবং ভবিষ্যতে সাংবাদিকদের জন্য হেলথ কার্ড চালুর পরিকল্পনা রয়েছে। স্বাধীনতার 55তম বর্ষপূর্তি উপলক্ষে নওগাঁয় প্রথমবারের মতো একই মঞ্চে একসাথে 175 জন শিল্পী নিয়ে শতধ্বনিতে স্বাধীনতার ঝঙ্কার নামে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গণে হাতেখড়ি নওগাঁ নামে একটি সংগঠন এর আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নওগাঁ 5 সদর আসনের সদস্য জাহিদুল ইসলাম ধলু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক TMA মমিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক
সিরাজুল ইসলাম ও সংগঠনটির সভাপতি মগফুরুল হাসান বিদ্যুৎ। পরে একই মঞ্চে 175 জন শিল্পী আবৃত্তি, গান ও নাচ পরিবেশন করেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো সংবাদ শেষ করছি। ধন্যবাদ সবাইকে।